তো শুরু করি আমরা লাস্ট ডেতে আলোচনা করেছিলাম অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব নিয়ে। থার্ড পার্ট ভার্বের আজকে শুরু হবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব সম্পর্কে আমাদের প্রত্যেকের নলেজ আছে, তাই সামান্য টাচ দিয়ে আমি পরের টাইপের দিকে চলে যাব। হেল্পিং ভার্বের অপর নাম আমরা জানি অক্সিলারি ভার্ব। একটু বানানটার দিকেও খেয়াল রাখবে, অক্সিলারি বানানের দিকে। আচ্ছা, হেল্পিং ভার্ব কেন বলা হয়? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এই কারণে বলা হয় কারণ তারা অপরকে সাহায্য করে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কাকে সাহায্য করে? সাহায্য করে হচ্ছে মেন ভার্বকে। মেন ভার্বকে কিভাবে সাহায্য করে যদি বলা হয়, তো মেন ভার্বের টেন্স, মুড আর ভয়েসকে প্রকাশ করতে, এক্সপ্রেস করতে হচ্ছে যে সাহায্য করে তারই নাম হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এবার হেল্পিং ভার্বকে আমরা দু রকমভাবে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ক্যাটাগরি সেই সমস্ত হেল্পিং ভার্ব যারা হেল্পিং ভার্বও হতে পারে, আবার যারা মেন ভার্বও হতে পারে। সিচুয়েশন অনুসারে তারা নিজের রূপ পরিবর্তন করতে পারে। তারা কারা? এরা হচ্ছে বি ভার্ব, মানে বি ফ্যামিলির মধ্যে যারা যারা রয়েছে সবার মধ্যে এই গুণ রয়েছে যে তারা হেল্পিং ভার্বও হতে পারে, তারা মেন ভার্বও হতে পারে। হ্যাভ ফ্যামিলির যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের এই ক্ষমতা রয়েছে, তারা হেল্পিং ভার্বও হতে পারে, মেন ভার্বও হতে পারে। ডু ভার্বের যতজনা রয়েছে তাদেরও সেম ক্ষমতা রয়েছে। আরও একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে তবে তার সাথে মেন ভার্ব থাকা হচ্ছে আবশ্যিক। মানে তার সাথে মেন ভার্ব থাকবেই থাকবে। এমন নয় যে কোনো বাক্যে শুধুমাত্র হেল্পিং ভার্ব একা একা বসে আছে, একা একা বসতে পারে না। কারণটা কি? হেল্পিং ভার্ব হচ্ছে কাকে সাহায্য করতে আসে? মেন ভার্বকে সাহায্য করতে আসে। যদি মেন ভার্বই না থাকে তবে হেল্পিং ভার্ব থাকবে কি করে? খেয়াল থাকে যেন কথাটা। আচ্ছা, বি ফ্যামিলির মধ্যে কারা কারা রয়েছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এরা সবাই আছে। হ্যাভের মধ্যে কারা আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডাজ, ডু, ডিড। এবার দেখি কিছু এক্সাম্পল। যেমন আমি বললাম যে হেল্পিং ভার্ব আমাদের সাহায্য করে, মানে মেন ভার্বকে সাহায্য করে কি এক্সপ্রেস করতে? টেন্সকে এক্সপ্রেস করতে, ভয়েসকে এক্সপ্রেস করতে আর মুডকে এক্সপ্রেস করতে। ভয়েসকে কিভাবে এক্সপ্রেস করে আমরা ভয়েসের ভিডিও দেখেছি, সেখানে বুঝেছি এই যে হেল্পিং ভার্বের রোল কতটা। সেরকমভাবে টেন্সকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে, সেটা আমরা দেখব। আর মুড যখন আমি করাবো, মুড ভার্ব, মুড হচ্ছে টোটালি একটা আলাদা টপিক, সেই সময় আমি বলবো মুডের উপরে কীরকম রোল আছে হেল্পিং ভার্বের। এখন দেখি টেন্সের কিছু এক্সাম্পল। যেমন দেখতে পেলাম পিটার ওয়াজ সিঙ্গিং ফর অ্যান আওয়ার। পিটার হচ্ছে কি এখানকার সাবজেক্ট। আচ্ছা, তোমাদের মনে পড়ছে আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট হবে, মানে নাউনের সমতুল্য। তো পিটার রয়েছে, পিটারের পরে ওয়াজ হয়ে গেল আমাদের হেল্পিং ভার্ব, সিঙ্গিং হয়ে গেল আমাদের মেন ভার্ব। দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দেখতে পাচ্ছি পিটার হচ্ছে সাবজেক্ট, ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব, আর সিঙ্গিং হয়ে গেল মেন ভার্ব। আমি দুটো সেন্টেন্সের মধ্যে যদি তুলনা করি, দেখতে পেলাম প্রথম নাম্বার সেন্টেন্সটা রিপ্রেজেন্ট করছে পাস্টকে, আর দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা রিপ্রেজেন্ট করছে কাকে? প্রেজেন্টকে। কিন্তু এটা কিভাবে আমরা বুঝতে পারলাম যে প্রথম সেন্টেন্সটা পাস্টকে রিপ্রেজেন্ট করছে? তো এই রোলটা প্লে করছে আমাদের হেল্পিং ভার্ব। দেখো, বাকি সমস্ত কিছু সেন্টেন্সে যা যা আছে, যেমন পিটার, নিচেও পিটার বলে আছে, সিঙ্গিং, সিঙ্গিং, মানে মেন ভার্বের কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা কার হয়েছে? ওয়াজ ছিল, আর সেটা ইজে পরিবর্তিত হয়েছে। এর দরুন বুঝতে পারলাম যে একটা প্রেজেন্টে আর একটা পাস্টে। এরকমভাবে হেল্পিং ভার্ব টেন্সে সাহায্য করে। দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আছে, দেখতে পেলাম এখানে হ্যাড ইটেন আছে, এখানে হ্যাজ ইটেন আছে। এটা বুঝতে পারছি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আর এটা দেখতে পেলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো কার দ্বারা বুঝতে পারছি আমরা? দেখতে পেলাম এখানে হ্যাড আছে, হ্যাড হেল্পিং ভার্ব, আর এখানে রয়েছে হ্যাজ হেল্পিং ভার্ব। চলে আসি পরের পার্টের দিকে, মানে হেল্পিং ভার্বের সেকেন্ড পার্টের দিকে। এখনো হেল্পিং ভার্বের মধ্যেই আছি। হেল্পিং ভার্বের সেকেন্ড পার্ট কি? মোডাল অক্সিলারি ভার্ব। আর মোডাল অক্সিলারি ভার্ব টোটালি একটা আলাদা টপিক। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে ক্যান আছে, কুড আছে, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল। মনে রেখো শ্যাল, উইল এরা কিন্তু মোডাল। শুড, কুড, এই সমস্ত জিনিসগুলো মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে। তো আচ্ছা, মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করার কি দরকার ছিল আমাদের? মানে এই ভার্বটা কি রোল প্লে করছে? এই ভার্বটা আমাদের রোল প্লে করছে আমাদের মুডকে প্রকাশ করার জন্য। কোন সিচুয়েশনে আমরা কি ভাবছি, কি ধরনের ভাবনা, আমাদের মুড কেমন, তো এই জাতীয় জিনিসগুলো প্রকাশ করতে
আমরা যে ভার্বের সাহায্য নেব সেটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। সুতরাং মোডাল অক্সিলারি ভার্ব স্পিকিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কিন্তু আরও আরেকখানা জিনিস, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের কি মেন ভার্ব কি বসবে? তোমরা বললে মেন ভার্ব বসতে বাধ্য। কারণটা কি? কারণ মোডাল অক্সিলারি ভার্ব তো অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব। তো এটা যদি বসে, সাপোজ ধরলাম যে কোনো বাক্যে কুড বসেছে, কুড কি একা একা বসবে বিনা কারণে? না না, একা বসবে না। ও কোনো ভার্বকে সাহায্য করার জন্য বসেছে। কাকে সাহায্য করার জন্য? মেন ভার্বকে। তাই মেন ভার্ব থাকা ম্যান্ডেটরি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এই যে মোডাল অক্সিলারি ভার্ব আছে, এরপরে যে মেন ভার্ব বসবে সেটা অলওয়েজ V0 ফর্মে বসবে। V0 মানে বেস ফর্মে বসবে। কারণটা ভার্ব অ্যাডভান্সে গিয়ে কিছুটা জানতে পারবে। আচ্ছা, V0 ফর্ম মানে কি? সাপোজ কোনো জায়গায় লেখা আছে মে লেখা আছে, মেয়ের পরে কি আমি লিখতে পারি হচ্ছে গোজ বলে? মেয়ের পরে কি আমি গোজ, এর আগে সাবজেক্ট আছে ধরে নাও, তারপরে মেয়ে আছে, তারপরে গোজ লিখতে পারি? নাকি লিখবো গোয়িং, নাকি আমি লিখবো ওয়েন্ট? মানে তোমরা কাকে প্রেফার করবে, নাকি গোকে প্রেফার করবে? তোমরা বলে স্যার আপনি তো বললেন যে V0 ফর্ম বসবে, তাহলে গোস তো V0 ফর্ম নয়, গোয়িংও V0 ফর্ম নয়, ওয়েন্টও V0 ফর্ম নয়, একমাত্র গো হচ্ছে V0 ফর্ম। তো এখানে মেয়ের পরে কে বসবে? গো বসবে। এরর কারেকশন কিন্তু এর উপরে আসে, খেয়াল থাকে যেন। যেমন এক্সাম্পলে আসি আমরা, ক্যান আই প্লে আউটসাইড গ্র্যান্ডমা? দেখো এই একটা বাচ্চা রয়েছে, ছোট্ট একটা বাচ্চা রয়েছে, দেখো এখানে এই বাচ্চাটা কি বলছে তার ঠাকুমাকে, বলছে যে চলো ঠাকুমা আমরা হচ্ছে বাইরে গিয়ে খেলি। তো এটাই বলছে যে আমি কি বাইরে গিয়ে খেলতে পারি ঠাকুমা? তো ঠাকুমা কি বলছে? ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো, ডিয়ার, হ্যাঁ তুমি পারো, অবশ্যই পারো। তো এখানে দেখো ক্যান কি রয়েছে? ক্যান হচ্ছে মোডাল হিসাবে মোডাল অক্সিলারিতে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো আসি পরেরটায়। পরের এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে শি ক্যান প্লে ক্রিকেট। এখানে দেখো ক্যান মোডালটা ইউজ হয়েছে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, ক্যানটা আমাদের অ্যাবিলিটির ক্ষেত্রে অ্যাবিলিটিকে শো করে। অ্যাবিলিটি মানে ক্ষমতাকে। এখানে যেহেতু ক্যান ইউজ করেছি, তাহলে আমার উদ্দেশ্য কিছু ছিল ক্যান ইউজ করার। কি উদ্দেশ্য ছিল? আমার উদ্দেশ্য ছিল এই যে শি নামক যে ব্যক্তিটা রয়েছে, এই শি এর মধ্যে আমি বলতে চেয়েছি যে একটা ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। কি অ্যাবিলিটি আছে? ক্রিকেট খেলার অ্যাবিলিটি আছে। এই কারণে আমি ক্যান মোডালটা ইউজ করেছি। মানে আমি হচ্ছে স্পিকার, আমি কাউকে বোঝাতে চাইছি ওই মেয়েটা ক্রিকেট খেলতে পারে, ওর মধ্যে অ্যাবিলিটি আছে। তো এটা ইংলিশে কি হবে বলবো? শি ক্যান প্লে ক্রিকেট। যখনই ক্যান ইউজ করব, তাহলে সামনের জন্য যে লিসনার রয়েছে সে বুঝে যাবে আমার মনের এক্সপ্রেশনটা কি। আর এই এক্সপ্রেশনগুলোই বোঝাতে সাহায্য করে কে? মোডাল অক্সিলারি ভার্ব। তাই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু মোডাল অক্সিলারি, বিশেষ করে স্পোকেনের ক্ষেত্রে। গ্রামারে তো আসে, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এবার আমরা কিছু এই যে হেল্পিং ভার্বের উপরে তিনখানে কোশ্চেনের দিকে যাব। মানে তিনখানে কোশ্চেন আমি তোমাদের কাছে করব, আর তোমাদের কাজ হবে এই তিনখানা কোশ্চেনের অ্যান্সার করা কমেন্টে। কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, আমি এখানে কোশ্চেন লিখে দিয়েছি। যেটা হেল্পিং ভার্ব যেটা পড়লাম তার উপরেই কিন্তু কোশ্চেনটা থাকবে। প্রথম কোশ্চেন বলা আছে ট্রু অর ফলস, মানে ঠিক অথবা ভুল সেটা তোমাদেরকে বলতে হবে। বলছে অ্যান অক্সিলারি ভার্ব, কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি। একটা অক্সিলারি ভার্ব মানে একটা সাহায্যকারী ভার্ব ইজ ইউজড উইথ আ মেন ভার্ব। বলছে একটা অক্সিলারি ভার্ব কি একটা মেন ভার্বের সাথে ব্যবহৃত হয়? টু হেল্প, সাহায্য করতে, এক্সপ্রেস করতে সাহায্য করে। কার? মেন ভার্বের টেন্স, ভয়েস আর মুডকে। মেন ভার্বের টেন্স, ভয়েস, মুড এগুলো কি প্রকাশ করতে অক্সিলারি ভার্ব সাহায্য করে, আর সে কি মেন ভার্বের সাথে বসে? এটা প্রথম কোশ্চেন। যদি তোমাদের অ্যান্সার অপশান এ হয় মানে ট্রু হয়, তাহলে অপশান এ কে ক্লিক করবে। তো কমেন্টে কিভাবে জানাবে? 1 নাম্বার বলে লিখবে, 1 নাম্বারের এ। যদি এ ঠিক হয় তো এ কে বলে লিখবে, না হলে বি ঠিক হলে বি বলে লিখবে। দ্বিতীয় নম্বর কোশ্চেনে আসি, সিলেক্ট দ্য মোডাল অক্সিলারি ভার্ব। তো এইখানে এ বি সি তিনখানা অপশান দেওয়া আছে, এর মধ্যে থেকে খুঁজে বার করো কোনটা মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা 2 বলে লিখবে। যদি একেরটা ঠিক হয় এ নাম্বার, তাহলে এ বলে দেবে। বি যদি ঠিক হয় বি বলে দেবে, সি ঠিক হলে সি বলে দেবে। তৃতীয় নাম্বার কোশ্চেনে আসি, সিলেক্ট দ্য হেল্পিং ভার্ব। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আর এই সেন্টেন্সের মধ্যে একটা হেল্পিং ভার্ব আছে। একটা কেন, দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তো সেই হেল্পিং ভার্বটা হচ্ছে তোমরা লিখবে। এখানে তো কোনো অপশান নেই, তাহলে তোমাদের যে ওয়ার্ডটা এখানে হেল্পিং ভার্ব মনে হচ্ছে, সাপোজ তোমাদের মনে হচ্ছে স্ট্যান্ডিংটা হেল্পিং ভার্ব, তো স্ট্যান্ডিং কমেন্টে লিখবে 3-এর পরে স্ট্যান্ডিং, এরকমভাবে লিখবে। এই তিনখানা কোশ্চেন করবে, বুঝে শুনে করবে। চলে আসি ভার্বের পরের পার্টের দিকে, রেগুলার ভার্ব। এটা হবে আমাদের 4 নাম্বার, এটা 4 নাম্বার।
তিন কমপ্লিট হয়ে গেছে, এটা 4 নাম্বার পার্ট ভার্বের বা 4 নাম্বার টাইপ। রেগুলার ভার্ব, নাম শুনেই বুঝতে পারছো রেগুলার। আচ্ছা আমাকে বলো একটা রেগুলার রেগুলার মানে কি বুঝি আগে এটা বলো। সাপোজ স্কুলে, আমাদের স্কুলের কথা একটু মনে করো, স্কুলে আমরা কাদের রেগুলার স্টুডেন্ট বলতাম? যারা প্রতিনিয়ত কি করতো, স্কুলে আসতো, যারা প্রতিনিয়ত পড়া করতো তাদেরকেই তো আমরা রেগুলার বলতাম, মানে যারা একটা নিয়ম মেনে চলতো তাদেরকে আমরা রেগুলার স্টুডেন্ট বলতাম। ঠিক ভার্বের ক্ষেত্রেও সেম জিনিস, যে সমস্ত ভার্বগুলো নিয়ম মেনে চলে তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলি। নিয়ম মেনে চলে, কি নিয়ম মেনে চলে? নিয়ম মেনে চলে, আমরা তো জানি V1 V2 আর V3 ফর্ম হয় ভার্বের। তো কি নিয়ম মেনে চলে দেখো, সাপোজ হচ্ছে V1 ফর্ম যেটা রয়েছে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিয়ে যেতে গেলে যদি কোনো ভার্ব ডি অথবা ইডি যোগ করতে হয়, আর থার্ড ফর্মে যেতে গেলেও ডি আর ইডি যদি যোগ করতে হয়, তবে সেটা একটা নিয়ম মেনে চলছে। মানে দেখো একটা প্যাটার্ন ফলো করছে। কোনো ভার্ব যদি প্রেজেন্টে থাকে, পাস্টে পরিণত করতে গেলে ডি অথবা ইডি যোগ করতে হবে, V3তেও যেতে গেলে ডি অথবা ইডি যোগ করতে হবে। বুঝতে পেরেছি? এই রকম রুলস যদি ফলো করে, এই রকম ইউজুয়াল রুল যদি ফলো করে, নির্দিষ্ট প্যাটার্ন যদি ফলো করে, তখন তাকে বলবো এরা রেগুলার প্যাটার্ন ফলো করেছে, আর তাই তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব। ক্লিয়ার হলো ব্যাপারটা? এক্সাম্পলে আসি। যেমন দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ হচ্ছে আমাদের V1 ফর্ম, অ্যারেঞ্জড হয়ে গেল V2 আর এটা হয়ে গেল V3। দেখো V1 ফর্ম হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের সাথে কি যোগ হয়ে পাস্ট ফর্মে পরিণত করা হয়েছে? তোমরা বলে শুধুমাত্র ডি যোগ করা হয়েছে, V3 ফর্মে শুধু ডি যোগ করা হয়েছে। তাহলে দেখো একটা প্যাটার্নে চলছে, ডি যোগ করা হয়েছে, ডি যোগ করা হয়েছে। পরেরটাই চলে আসে অ্যারাইভ, অ্যারাইভের সাথে কি যোগ করা হয়েছে? ডি, আবার ডি যোগ করা হয়েছে। আজকের সাথে দেখতে পাচ্ছি ইডি যোগ করা হয়েছে, ইডি যোগ করা হয়েছে। কি বুঝতে পারলাম এর থেকে? যে একটা নির্দিষ্ট প্যাটার্নে চলছে, যেটা V2 পরিণত করতে গেলে আমাদের হয় ডি যোগ করতে হয়, হয় ডি যোগ করতে হয়, আর না হলে আমাদের কি যোগ করতে হয়? ইডি যোগ করতে হয়। এই যে প্যাটার্ন, যে যে ভার্বগুলো ফলো করবে তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলবো। এর হচ্ছে প্রচুর লিস্ট রয়েছে, এগুলো হচ্ছে চর্চা করতে 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 জিনিসগুলো হয়ে যাবে। তাছাড়াও যদি সম্ভব হয় রেগুলার ভার্বের লিস্ট রেডি করো, মানে একবার অন্তত চোখ বোলাও, এতে কি হবে? নলেজটাও বাড়বে, যে মিনিংগুলো তোমাদের জানা থাকবে না সেই মিনিংগুলো জানার চেষ্টা করো। এতে কি হবে? স্পোকেনে হেল্প হবে, তোমার রাইটিংয়ে হেল্প হবে, সমস্ত ডেসক্রিপটিভ পার্টে হেল্প হবে। যেমন এখানে কিছু হচ্ছে আমি রেগুলার ভার্বের কিছু লিস্ট দিয়েছি, দেখতে পারো। শুধু এ কটা নয়, একাধিক প্রচুর প্রচুর রেগুলার ভার্বের লিস্ট আছে। পরের পার্টের দিকে চলে আসি, নাম্বার 5, সেটা হয়ে গেল ইররেগুলার। ইররেগুলার দেখো আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে রেগুলার। রেগুলারের সাথে আই আরকে প্রেফিক্স করা হয়েছে, আর প্রেফিক্স করে তৈরি করা হয়েছে ইররেগুলার। যখনই কারোর সাথে কোনো কিছু প্রেফিক্স করা হয়, সাধারণত সেটা নেগেটিভ ফর্ম, মানে হচ্ছে তার অপোজিট মিনিংকে দিয়ে দেয়। যেমন রেগুলার ছিল, রেগুলার মানে কি? নিয়ম মাফিক। ইররেগুলার মানে কি? যে নিয়ম মেনে চলে না। তাহলে সেই সমস্ত স্টুডেন্ট, ইররেগুলার স্টুডেন্ট কারা ছিল? আমরা ছিলাম, যারা প্রতিনিয়ত ক্লাস কামাই করতাম, যারা ক্লাসে যেতাম না, যারা পড়া করতাম না, তারা কারা ছিল? আমরা ছিলাম। আর তারাই হচ্ছে ইররেগুলার ভার্ব। আর মনে রাখবে এই ইররেগুলার ভার্বেরই কিন্তু ইম্পর্টেন্স খুব বেশি, মানে পরীক্ষাতে সব থেকে বেশি আসে আমাদের ইররেগুলার ভার্বই। তাহলে ইররেগুলার ভার্ব কোনটা হবে? ন্যাচুরালভাবে বুঝতে পারছি, যারা রুলস ফলো করে না, নর্মাল রুলস ফলো করে না, যারা প্রতিদিন ক্লাসে যায় না, যারা কোনো নির্দিষ্ট প্যাটার্নে চলে না। তো নির্দিষ্ট প্যাটার্নটা কি ছিল? ইডি আর ডি যোগ হয়ে, ইডি আর ডি যোগ হয়ে V2 আর V3 ফর্মে রূপান্তরিত হওয়া। তাহলে ইররেগুলার ভার্ব কি V2 আর V3তে পরিণত হবে ইডি অথবা ডি যুক্ত করে? তোমরা বলে না না না, এ তো কোনো রুলস ফলো করবে না। চলো চেক করি। এক্সাম্পলে দেখতে পেলাম V1 এ রয়েছে নো, V2তে রয়েছে নিউ, V3তে রয়েছে নোন। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, আবার বলছি, ইররেগুলার ভার্বের লিস্ট আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আর তোমরা যে কোনো গ্রামার বই, যে কোনো একটা ভালো গ্রামার বই ফলো করবে, সেখানে দেখবে ইররেগুলার ভার্বের লিস্ট রয়েছে, সেগুলোকে কিন্তু মুখস্থ দরকার। কারণ হচ্ছে এর উপরে এরর কারেকশন চলে আসে, এরর কারেকশন আছে। দেখি, যেমন রয়েছে V1 এ দেখো নো রয়েছে, V2 যখনই আমি করতে গেলাম, V2 যখনই করতে গেলাম, এর সাথে কি ডি বা ইটি যুক্ত হয়েছে? তোমরা বললে না, এটা তো টোটালি আলাদা ফর্ম, নিউ। ওইখানে ও যেটা ছিল ও এর বদলে ই এসছে, তারপরে নোন, আবার এন কোথা থেকে চলে এসছে একটা, মানে এ কোনো রুলস ফলো করবে না, এর নিজের মতো চলবে, নিজের মতো স্বাধীন। এ কারোর আন্ডারে নয় যে ডি আর ইডি যোগ করে কাজ চালাতে হবে, না, দরকার নেই।
এর নিজের মতো প্যাটার্নে চলবে, এ যেমন প্যাটার্নে চলবে সেরকম আমাদের শিখতে হবে। চলো আসি দ্বিতীয়টা মেক। মেকের সাথে কি ডি যোগ হয়েছে বা ইডি যোগ হয়েছে, তোমরা বলে না মেড মেড, বুঝতে পারলাম ব্যাপারটা। আচ্ছা চলো একটা কাজ করব, আমি না ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, ইররেগুলার ভার্ব একটা নর্মাল পিডিএফ দিয়ে দেবো, সেটাকে একটু দেখেও আর কি। আর তাছাড়া বই এগুলো ফলো করো। এবার যেটা ইম্পর্টেন্ট, এটা কি স্টার দিয়ে লিখবে, এটা প্রত্যেকে খাতায় লিখবে, প্রত্যেকে এটা খাতায় লিখবে। আর এর আগে যেটা রেগুলার ভার্বের লিস্ট ছিল এটা খাতায় লেখার দরকার নেই তোমাদের, যারা খাতায় লিখছো। দেখি এটা কি, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব যারা চেঞ্জ হয় না কখনো। এমন ইররেগুলার ভার্ব যারা কখনো চেঞ্জ হয় না, মানে যাদের V1 ফর্ম, যাদের V2 ফর্ম আর যাদের V3 ফর্ম তিনখানা ফর্মই কি রয়েছে, সেম আছে, তাদের তিনটে ক্যাটাগরি সেম। আর এরা কিন্তু পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে। কারা কারা আসে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন দেখো বেট, বিইটি বেট, এটা প্রেজেন্টেও বেট, পাস্টেও বেট, আর হচ্ছে মানে ভার্বের থার্ড ফর্মেও কিন্তু বেট। সেরকম রয়েছে ব্রডকাস্ট, ব্রডকাস্টের পাশে ডবল স্টার দিয়ে রাখবে, এ এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে একাধিকবার এসছে। ব্রডকাস্ট, ব্রডকাস্টকে কি করেছে, ব্রডকাস্টেড করে দিয়েছে কোনো জায়গায়, কোনো জায়গায়, বুঝতে পেরেছি, মানে হচ্ছে বিভিন্ন রকমের রূপ করে দিয়েছে। কিন্তু আমরা যদি এগুলো যদি পড়া থাকে আমরা কি জানবো, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, এর কোনো রূপের পরিবর্তন হয় না। তো এরকমভাবে এরর কারেকশন কিন্তু আছে, যেমন আছে কাট, হিট, হার্ট, এগুলো তোমরা লিস্টগুলো দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরও একটা খুব ইম্পর্টেন্ট লাস্টে যেটা দেখা যাচ্ছে স্প্রেড, খুব ইম্পর্টেন্ট। স্প্রেড কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে। তো এখানে যে কটা আছে সে কটাকে ভালো করে পড়বে, আর এ কটা যেন ব্রেনে অলওয়েজ স্টিক থাকে। চলো আসি পরের পার্ট, মানে আমাদের নাম্বার 6-এর দিকে, ভার্বের 6 নাম্বার ক্যাটাগরি। ভার্বের 6 নাম্বার ক্যাটাগরি হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব মানে কি বুঝি, অবস্থাকে যে রিপ্রেজেন্ট করে। যখনই তুমি কোনো কিছুর অবস্থাকে রিপ্রেজেন্ট করবে তাকে আমরা বলবো স্ট্যাটিভ ভার্ব। এবার স্ট্যাটিভ ভার্বের মধ্যেও ভাগ আছে বিভিন্ন, মানে স্ট্যাটিভ ভার্বকেও বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন হচ্ছে পসেশন, স্ট্যাটিভ ভার্বের মধ্যে কি রয়েছে, পসেশন। যখনই কখনো কিছু পসেশনকে বোঝানো হয়, পসেশন মানে কি, পসেশন মানে অধিকারে আছে। যখনই আমরা কোনো কিছুকে অধিকারের আন্ডারে বোঝাবো, যেমন যদি আমি বলি আমার আছে একটি পেন, আমার আছে একটি পেন, বলো আমি কি বোঝাতে চাইলাম, আমি যেই এই সেন্টেন্সটা কাউকে বললাম আই হ্যাভ এ পেন, তার মানে কি বোঝাতে চাইলাম, আমার আছে একটি পেন। আমার আছে একটি পেন মানে কি, একটি পেন আমার অধিকারে আছে, আমার অধীনে একটি পেন আছে, বা পেনের মালিককে আমি। তো এই কথাটা বোঝানোর জন্য আমাকে যে ভার্ব ইউজ করতে হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। আর সেটা কি ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো স্ট্যাটিভ ভার্বের আন্ডারে যে ক্যাটাগরিগুলো রয়েছে, পসেশন আছে, ইমোশন আছে, সেন্স আছে, মেন্টাল স্টেট আছে, আর এই চারটে বাদে আরও যেগুলো থাকে সেগুলো হচ্ছে আদার্স। এটা একটা নর্মাল, আমি হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করে তোমাদের কিন্তু দিয়েছি। আসলে না এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা আমাদের শিখতে হবে হচ্ছে টেন্সে। এই টপিকটা আমাদের টেন্সে গিয়ে শিখতে হয়, বুঝতে পেরেছি? সেই কারণে আমি এখানে ওই মাপের ডিটেলসে আলোচনা করছি না। যখন আমি টেন্স করাবো তোমাদের, তখন আমি ডিটেলসে আলোচনা করব স্ট্যাটিভ ভার্ব সম্পর্কে। এখন যে জিনিসগুলো এখন দরকার আছে, যেটা এখন আলোচনা করা উচিত, আমি সেগুলোই আলোচনা করব, মানে যখন যেটা আলোচনা করা উচিত। তাহলে পসেশনের মধ্যে একটু লিস্টগুলো দেখে নেবে কারা কারা রয়েছে পসেশনকে রিপ্রেজেন্ট করে। সেরকম ইমোশনকে কারা রিপ্রেজেন্ট করে, লাভ, লাইক, ডিসলাইক, হেট, অ্যাডোর, প্রেফার, এরা সবাই কাকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে। সেন্স, এটাকে একটু বলি, সেন্স মানে কি, সেন্সের মধ্যে, আচ্ছা চলো আমাদের এটা বলো, আমাদের কটা ইন্দ্রিয় রয়েছে, কটা জ্ঞানেন্দ্রিয় রয়েছে? তোমরা বলে 5খানা। কি কি বলো তো দেখি? 5খানা জ্ঞানেন্দ্রিয় যারা যারা, যেমন হচ্ছে চোখ রয়েছে, কান রয়েছে, নাক রয়েছে, জিভ রয়েছে, ত্বক রয়েছে, এরা রয়েছে। তো এদের কাজ কি কি? যেমন চোখের কাজ কি? তোমরা বললে চোখের কাজ হচ্ছে দেখা, তো এখানে রয়েছে। তারপরে বলো নাকের কাজ কি? নাকের কাজ শোনা? তোমরা বলে না, নাকের কাজ হচ্ছে শোকা, শোনা নয়, শোনার কাজ তো করে হচ্ছে কান। দেখো 3খানা হয়ে গেল। এরপরে টেস্টের কাজ কে করে? তোমরা বলে জিভ করে। টাচের কাজ অথবা ফিলের কাজ কে করে? তোমরা বলে এটা ত্বক করে, ত্বক। বুঝতে পারলাম? তো দেখো এখানে 5খানা মানে জ্ঞানেন্দ্রিয়র কি কাজ এখানে এটা রয়েছে, এই কারণে বলা হয় এটা সেন্স।
তো এই জাতীয় ভার্বের উপরেও কিন্তু কাজ আসবে, এটা এখনই করাবো না, মিসলেনিয়াস প্যাটার্নে আমি এটা করাবো আর কি। এরপরে রয়েছে মেন্টাল স্টেট। মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা। তো মানসিক অবস্থার মধ্যে যেগুলো পড়ে, নো, খুব ইম্পর্টেন্ট ভার্ব নো, বিলিভ খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড খুব ইম্পর্টেন্ট, এই ভার্বগুলোর উপরেই না এরর কারেকশন চলে আসে, রিমেম্বার এগুলোর উপরেই এরর কারেকশন চলে আসে। আর টোটাল সমস্ত কিছু আমি করাবো, মানে হচ্ছে পুরো ডিটেলসে করাবো, সেটা হচ্ছে টেন্সের। আচ্ছা, আদার্সের মধ্যে দেখে নিও কারা কারা রয়েছে। এবার চলে আসি স্ট্যাটিভ ভার্বের আরও আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে স্ট্যাটিভ ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। দেখো, নট ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। যতগুলো স্ট্যাটিভ ভার্বের তোমরা লিস্ট দেখলে, এইগুলো না কখনো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এবার তোমরা বলে, স্যার আপনি এটা তো ভুল বলছেন। কেন ভুল বলছি? কারণ তোমরা কখনো না কখনো দেখেছো আই অ্যাম হ্যাভিং ফান, এরকম কোথাও না কোথায় তো তোমরা দেখেছো। তো একদম সঠিক দেখেছো। যেমন হচ্ছে আই অ্যাম নোয়িং, বিলিভিং, এরকমভাবেও তোমরা কিন্তু দেখেছো। তো একদম ঠিক বলছো যে এগুলো আইএনজি ফর্ম হতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে স্পেশাল কেসে। হচ্ছে কিছু নির্দিষ্ট কারণ আছে, কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, মানে বলতে পারি যে কিছু জিনিসকে আমাদের বুঝতে হবে যে কোথায় কোথায় আইএনজি ফর্ম ইউজ হতে হয়। তো সেই জায়গাগুলোতে আমরা স্ট্যাটিভ ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে পারি। কিন্তু নর্মালি মনে রাখবে যে স্ট্যাটিভ ভার্বের সাথে স্ট্যাটিভ ভার্বকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, তারা সাধারণত ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পলে দেখি, যেমন এখানে রয়েছে লাইক। আমি কি বলতে পারি আই অ্যাম লাইকিং ইয়োর নিউ হেয়ার কাট? আমি আই অ্যাম লাইকিং, দেখো এখানে ডান দিকে দেখো রয়েছে আই অ্যাম লাইকিং ইয়োর নিউ হেয়ার কাট, এটা কি বলতে পারি? না, এটা বলতে পারি না, কারণ লাইকের সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করতে পারি না। বুঝতে পেরেছি? তাহলে কি করবো, একে আমরা ইনডেফিনেটেই কিন্তু রাখবো। যেমন কি রয়েছে এখানে লাইক, তো লাইকেই আমরা একে রেখে দেবো। বুঝতে পেরেছি? দ্বিতীয় নাম্বার ডিসলাইকের সাথে আইএনজি যোগ করতে পারবো না, আইএনজি কিন্তু আমরা যোগ করতে পারবো না। তাই দেখো ডান দিকে কেটে দিয়েছে আইএনজি। তাহলে একে কিভাবে লিখবো? ডিসলাইকসে লিখবো। বুঝতে পেরেছি? 3 নম্বরে কি আছে? লাভ আছে। তুমি কখনো বলেছো আই অ্যাম লাভিং ইউ? তোমরা বলছো হ্যাঁ স্যার, এটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে এরকম। হ্যাঁ শুনেছ, আই অ্যাম লাভিং ইট, এটা শুনেছ, ম্যাকডোনাল্ডসে লেখা থাকে। তো আই অ্যাম লাভিং ইটও হতে পারে, এটাও পসিবল। কিন্তু এটা যদি টেকনিক্যালি বলো, টেকনিক্যালি 100% এটা ঠিক নয়, কিন্তু এটা লেখা পসিবল। যদি তার আগে পরে কিছু লেখা থাকে, তারপরে তুমি আই অ্যাম লাভিং ইট এরকমভাবে তুমি লিখতে পারো, মানে লাভের আইএনজি ফর্মও হতে পারে। কিন্তু জেনারেলি আমরা একে কিসে রাখবো? ইনডেফিনেট ফর্মে রাখবো। বুঝতে পেরেছি? কন্টিনিউয়াস ফর্মে কিন্তু করতে পারবো না। তো সেরকমভাবে এগুলো একটু দেখে নেবে স্ট্যাটিভ ভার্ব। এবার যেটা আসবো আমরা, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব অনেকেই নাম শুনেছো, আবার অনেকে নাম শোনোনি কজেটিভ ভার্বের। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, আর খুব ভালো করে শিখবো। এটা কিন্তু আমাদের এরর কারেকশানে হোক, শূন্যস্থানে হোক, মানে যে কোনো জায়গায়, স্পোকেনে হোক, মানে হচ্ছে ব্যবহারিক জীবনে এটা আমাদের প্রচুর মাত্রায় ব্যবহৃত হয় কজেটিভ ভার্ব। ঠিক আছে? তো কজেটিভ ভার্বগুলো কারা কারা আগে সেটা একটু দেখে নিই। যেমন মেক আছে, মেকটা না কজেটিভ ভার্ব, গেট কজেটিভ ভার্ব, হ্যাভ কজেটিভ ভার্ব, হেল্প কজেটিভ ভার্ব, লেট কজেটিভ ভার্ব, এরা সবাই কজেটিভ ভার্ব হিসাবে কাজ করে। এছাড়া কি কজেটিভ ভার্ব নেই? আছে, কিন্তু এই কটাই খুব বেশি পরিমাণে ইউজ হয়, আর এই কটাই আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি দেয়। কেন দেয়? কারণ এই কটার ইউজ অন্যান্য পজিটিভ ভার্বের থেকে কিছুটা ডিফারেন্ট। বুঝতে পেরেছি? এখানে স্পিকাররা যারা বলে বা যারা লেখে তারা ভুল করে ফেলে, এই কারণে এই কটা ভার্ব আমরা শিখব, আর এই কটা ভার্বের উপরে পজিটিভ ভার্ব থেকে এরর কারেকশন আসবে, শূন্যস্থান আসবে, ডেসক্রিপটিভ পার্টে লিখব, স্পোকেনে বলবো। বুঝতে পারলাম? এবার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে স্যার বুঝতে পারলাম, কিন্তু আপনি এটা তো বলুন পজিটিভ ভার্ব কাকে বলে, এটাই তো আমি জানলাম না। তো চলো, তার জন্য এই ছবিটাকে দেখতে হবে, খুব ভালো করে ছবিটাকে দেখো। দুটো ছবি রয়েছে এখানে, দুটো ছবিতে একটা জিনিস কমন আছে। কে বলবে কোন জিনিসটা কমন আছে? দুটো ছবিতেই দেখো ঘর পরিষ্কার করা হচ্ছে, দুটো ছবিতেই ঘর পরিষ্কার করা হচ্ছে। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, মানে এই ধরে নাও এই মহিলাটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে একজন ক্লিনার, অথবা বলতে পারো সার্ভেন্ট, একটা ক্লিনার মানে যে রুম ক্লিন করে। তো দুটো ছবির মধ্যে তফাৎটা কি? একটা কমন জিনিস রয়েছে দেখতে পেলাম দুটো ছবির মধ্যে, সেটা হচ্ছে দুজনা, তুমিও ঘর পরিষ্কার করছো, তোমার ক্লিনার অথবা বাইরের থেকে যে ক্লিনার আসে অথবা তোমার সার্ভেন্ট সেও ঘর পরিষ্কার করছে, কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্স হচ্ছে, যেমন মিল হচ্ছে দুজনাই ঘর পরিষ্কার করছে, ডিফারেন্স হচ্ছে প্রথম ছবিতে আমি পরিষ্কার করছি, আর দ্বিতীয় ছবিতে আমি কাউকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। হ্যাঁ কি না?
প্রথম ছবিতে বলছে যে আমি নিজে ঘর পরিষ্কার করছি, দ্বিতীয় ছবি বলছে আমি কাউকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি, কাউকে মানে ক্লিনারকে দিয়ে হোক বা সার্ভেন্টকে দিয়ে হোক, একে দিয়ে আমি ঘর পরিষ্কার করছি। মানে দ্বিতীয় কেসে আমি কিন্তু নিজে ঘর পরিষ্কার করছি না, আমি অন্যজনকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি। আরেকটা দেখি, আরেকটা ছবি দেখি, চলো। এই ভেবে নাও এবার এই মহিলাটা হচ্ছে তুমি। এবার বলো এই দুটো ছবিতে একটা জিনিস কমন আছে, কি কমন আছে? তোমরা বলে হ্যাঁ স্যার এখানে তো গাড়ি ধোয়ার ব্যাপারটা কমন আছে, এখানেও গাড়ি ধোয়া হচ্ছে আর এখানেও গাড়ি ওয়াশ করা হচ্ছে, দুটো জায়গাতেই কমন আছে। এবার দুটো জায়গাতে হচ্ছে আলাদা কিছু জিনিস আছে, কি আলাদা কিছু আছে? তুমি বলে যে স্যার এখানে তো আমি পরিষ্কার করছি, প্রথম ছবিতে আমি পরিষ্কার করছি গাড়িটা, আমি ওয়াশ করছি, কিন্তু দ্বিতীয় ছবিতে আমি গ্যারেজে নিয়ে গেছি, দেখো এটা গ্যারেজ, আমি গ্যারেজে নিয়ে গেছি আর গ্যারেজের যে মেকানিক বা লোক রয়েছে সে আমার গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। বা আমি দ্বিতীয় ছবিতে দেখতে পেলাম যে আমি কাউকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি, হ্যাঁ কি না? প্রথম ছবিতে আমি গাড়ি নিজে পরিষ্কার করছি আর দ্বিতীয় ছবিতে আমি গাড়ি কাউকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। বুঝতে পেরেছি ব্যাপারটা? ব্যবহারিক জীবনে এরকম জাতীয় সেন্টেন্স আমরা প্রচুর পাই। আর দেখবে এই যে দ্বিতীয় কেস, এখানেও দ্বিতীয় নাম্বার কেসে কি দেখতে পেলাম? প্রথম এই যে দ্বিতীয় নাম্বার কেসে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম যে আমি কাউকে দিয়ে রুমটা পরিষ্কার করাচ্ছি। দ্বিতীয় নাম্বার এই স্লাইডেও দেখতে পেলাম আমি অন্য কাউকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি। প্রথমটায় দেখতে পেলাম আমি আমার রুম পরিষ্কার করাচ্ছি অন্য কাউকে দিয়ে, দ্বিতীয়টা দেখতে পেলাম যে আমি অন্য কাউকে দিয়ে আমি আমার গাড়িকে পরিষ্কার করাচ্ছি। তো দুটো কেসেই আমি নিজে পরিষ্কার না করে আমি অন্য কাউকে দিয়ে পরিষ্কার করাচ্ছি বা কাজ করাচ্ছি, আর একেই বলা হয় কজেটিভ ভার্ব। এর মানে হচ্ছে যখন তুমি কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে যদি কাজ করাও তখন তাকে বলা হয় কজেটিভ ভার্ব। কথাটা কিছু বুঝতে পারলে? ব্যবহারিক জীবনে এরকম প্যাটার্ন প্রচুর কিছু হয়। সাপোজ দুই দিদি বা দুই ভাই যারা রয়েছে বা ভাই বোন রয়েছে, তারা খুব ভালো মতো জানো যে দিদিরা কি করায় বা বোনরা কি করায়। দিদি বলে যে এই ওই কাজটা করে দিত, মানে দিদি আমাদেরকে দিয়ে কাজ করিয়ে দিল, তারপরে দাদা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিল, বিভিন্ন রকমের কাজ করিয়ে নেয়। তো তুমি যখন মাকে বলবে এই কথাটা, সাপোজ বলে যে মা জানো দিদি আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছে, দিদি কি বললো? দিদি বলে জানো মা বোন আমাকে দিয়ে ওর হোমওয়ার্ক করিয়ে নিয়েছে। তো এগুলো সমস্ত কিছু পজিটিভ ভার্ব। বোন আমাকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নিয়েছে, বোন করেনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। দিদি ওই বাজারে যায়নি, দিদি আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে, আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে বাজার করিয়ে নিয়েছে। বুঝতে পেরেছি? তো ব্যবহারিক জীবনে একে আমি 100% ভাবে ইউজ করব। তো একেই বলা হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার পুরোপুরি? চলো এবার দেখি যে পজিটিভ ভার্ব সম্পর্কে আরেকটু আইডিয়া নিই, আরেকটু ভালো করে আইডিয়া নিই। তো যে কথাটা আমি বাংলায় বললাম সেটাই এখানে রয়েছে। এবার আমি একটা সেন্টেন্সে আসি, খুব ভালো করে বুঝবে। আমি তোমাদেরকে বাংলায় একটা সেন্টেন্স বলবো আর দেখি তোমরা একে ট্রান্সলেট করতে পারো কিনা। প্রত্যেকে, এমন নয় যে আমি ট্রান্সলেশন করব, মানে ভিডিওটা চলছে ওরকম চলতে দিও না। আমি তোমাদেরকে বাংলাটা বলি, তোমরা ভিডিওটাকে পজ করো, প্রত্যেকে এই ক্ষমতাটা দেখাও, ভিডিও পজ করার ক্ষমতাটা দেখাও, পজ করে হচ্ছে তারপরে তার ইংলিশটা করার চেষ্টা করো। আমি বললাম আমি আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম, আমি আমি আরেকবার বলি, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম, আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। পারবে একটা ইংলিশ করতে? ইংলিশ করা তোমরা শুরু করো। আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। কে পরিষ্কার করেছিল? আমি পরিষ্কার করেছিলাম। কোনো পজিটিভ ভার্ব মনে হচ্ছে এখানে থাকা উচিত? একদম নয়। যদি আমি এরকম বলতাম আমি আমার বোনকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম, তখন হতো পজিটিভ ভার্ব। কিন্তু আমি এখানে কি বললাম? আমি আমার ঘর পরিষ্কার করেছিলাম। কাজটা কে করছে? আমি নিজেই করছি, পজিটিভ ভার্ব দরকার নেই। এবার এটা ট্রান্সলেশন করো দেখি। সবার আগে বললো যে পরিষ্কার করেছিলাম আর ইংলিশ কি? ক্লিনড, যেহেতু V2। আর ক্লিন মানে হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব রয়েছে। অ্যাকশন ভার্ব যদি থাকে তাহলে যে কাজটা, যে ক্লিনটা করেছে, মানে ক্লিনডের মধ্যে যে অ্যাকশনটা রয়েছে, কোন অ্যাকশন রয়েছে? ক্লিন করা অ্যাকশন রয়েছে। সেই ক্লিন করার অ্যাকশনটা যে করবে তাকে কোথায় রাখবো আমরা? তাকে রাখবো হচ্ছে সাবজেক্টে, তাকে রাখবো আমরা সাবজেক্টে। আর এখানে ক্লিনের কাজটা কে করছে? আমি করছি, তাই আমি শুরুতে কি লিখলাম? আই ক্লিনড। কি ক্লিন করেছো? আর এটা তো বলো মাই রুম, মাই রুম।
আমি আমার রুমটি ক্লিন করেছি। এইটা রুমটাকে যদি বলা হয় এটা কার অবজেক্ট, এটা হচ্ছে ক্লিনের অবজেক্ট। এমন কি বলতে পারি আই সমান সমান মাই রুম, এরকম কি বলতে পারি? তোমরা বলে একদম কি করে, একদম নয়, ভুল করে এটা বলার চেষ্টা করবেন। আর আপনি কি করে বললেন এটা? এটা এই সমান চিহ্ন তখনই দিতে পারবেন যদি সেখানে লিঙ্কিং ভার্ব থাকতো, কিন্তু এটা কোন ভার্ব? এটা অ্যাকশন ভার্ব। মনে পড়ছে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের কথাটা? এই কারণে তো এই সিকোয়েন্স অনুসারে চলে, পরপর প্যাটার্ন অনুসারে চলে। সমস্ত কিছু জিনিস ইংলিশে ক্লিয়ার হয়ে যাবে শুধু প্যাটার্ন অনুসারে। আর সুন্দরভাবে ডেপথভাবে বুঝতে থাকো। ভয়ানক একটা সাবজেক্ট যেখানে খুব আনন্দ আর আনন্দ থাকবে। তো কি রয়েছে? আই ক্লিনড মাই রুম। আর সেটাই দেখো আমি এখানে লিখেছি, ক্লিনড রয়েছে, এটা রয়েছে আমাদের অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বের অ্যাকশনটা যে করবে তাকে বলা হয় সাবজেক্ট, আর এটা হয়ে গেল ভার্ব, আর এই ভার্বেরই অবজেক্ট হয়ে গেল মাই হাউস। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি দ্বিতীয় নম্বর আমি হচ্ছে তোমাদের কাছে আমি কি করাবো? ট্রান্সলেশন করাবো। দ্বিতীয় নম্বর বাক্য আমি বলছি। দ্বিতীয় নম্বর বাক্যে বললাম একজন ক্লিনার আমার বাড়ি পরিষ্কার করে দিয়েছিল। একজন ক্লিনার আমার বাড়ি পরিষ্কার করে দিয়েছিল। আমি কি এটা বলেছি যে আমি একজন ক্লিনারকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছি? আমি কি এটা বলেছি? তোমরা বলে না। আমি বললাম যে একজন ক্লিনার আমার রুমটা পরিষ্কার করে দিয়েছিল। চলো কিভাবে লিখবো? সবার আগে অ্যাকশন ভার্বটাকে লিখে নাও। পরিষ্কার করে দিয়েছিল কি হয়ে গেল? অ্যাকশন ভার্ব। এবার বলো এই ক্লিনের মধ্যে এই যে অ্যাকশন ভার্বটা রয়েছে এর মধ্যে অ্যাকশনটা কি? তোমরা বলে অ্যাকশন হচ্ছে ক্লিন করা, ক্লিন করার অ্যাকশন। আর এই ক্লিন করার অ্যাকশনটা কে করেছে? আমি করেছি। তোমরা বলে না 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 আপনি করেননি। তাহলে কে করেছে? ক্লিনার করেছে। তাহলে ক্লিনারকে কোথায় লিখবে? সাবজেক্টে লিখবে। বুঝতে পারছি ক্লিয়ার হচ্ছে অ্যাকশন ভার্বের কেসগুলো। এবার ধীরে ধীরে করে সব ক্লিয়ার হবে। কি ক্লিন করা হয়েছে? মাই হাউস। তো এই দুটো সেন্টেন্সে আমাদের কোথাও পজিটিভ ভার্বের দরকার হয়নি। তৃতীয় নম্বর সেন্টেন্স বলি, আর দেখো তো এটা পজিটিভ ভার্বের মধ্যে পড়ে কিনা। আমি আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। আমি আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। আমি আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। আমি কাজ করেছি? তোমরা বলে না 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 আপনি কাজ করেননি, আপনি তো অন্য কাউকে দিয়ে কাজ করিয়েছেন। আর যখনই আমি নিজে কাজ না করে বা কোনো ব্যক্তি নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করাবে তখনই তো পজিটিভ ভার্বের দরকার হয়। তাই এই থার্ড নাম্বার সেন্টেন্স হয়ে গেল আমাদের পজিটিভ ভার্ব। কিভাবে স্ট্রাকচার হবে ওটা নিয়ে চিন্তা করুন, ওটা পরে আসছি। যেমন দেখো আই হয়ে গেল সাবজেক্ট, হ্যাড হয়ে গেল আমাদের পজিটিভ ভার্ব, হ্যাভ হয়ে গেল পজিটিভ ভার্ব। মাই হাউস হয়ে গেল হচ্ছে, ওগুলোকে ছেড়ে দাও, মাই হাউস কি এটা কি ওগুলোকে এখন ছেড়ে দাও। তো আই হয়ে গেল আমাদের সাবজেক্ট, হ্যাড হয়ে গেল পজিটিভ ভার্ব। এখানে মিনিংটা কি দিচ্ছে? হ্যাড মানে ভেবো না যে ছিল। যেমন তোমরা বলে যে স্যার হ্যাড মানে তো আমি এটা জানতাম। যেমন হচ্ছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ পেন, এটার মানে তো স্যার আমার ছিল একটি পেন। তাহলে আমার একটি বাড়ি ছিল এটা? না 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 এটা নয়। এটার মানে হচ্ছে আমি করিয়েছিলাম। হ্যাড এখানে মিনিং দিচ্ছে করিয়েছিলাম। তোমরা বলছো স্যার হ্যাড তো আমরা হ্যাড তো আমরা হেল্পিং ভার্ব হিসাবে শিখেছি। তোমরা বলে হ্যাভ তো আমরা পসেশনেও শিখেছি। তো হ্যাড এখানে কিন্তু ওগুলো কোনো কিছু হিসাবে ব্যবহৃত হচ্ছে না। হ্যাডের মিনিং এখানে পুরোপুরি চেঞ্জ। আই হ্যাডের মিনিং কি? হ্যাড এখানে কাজ করছে কার মতো? হ্যাড বলছে যে করানোর সেন্সে। যখন তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাবে তখন তুমি হ্যাড ভার্ব ইউজ করতে পারো। শুধু হ্যাড নয়, তুমি চাইলে মেকও ইউজ করতে পারো, গেটও ইউজ করতে পারো, হ্যাভ, হেল্প, লেট, এগুলো সমস্ত কিছু তুমি ইউজ করতে পারো যখন তুমি কাউকে কোনো কাজ করাবে সেই সেন্সে। তো এটা ইংলিশে কি হবে? আই হ্যাড মাই হাউস ক্লিনড। তারপরে যদি লিখতে চাও যে বাই মাই সিস্টার অথবা বাই ক্লিনার বা মাই সিস্টার, তুমি যা খুশি তুমি লিখতে পারো। তাহলে কি? আই হ্যাড মাই হাউস ক্লিনড বাই আ ক্লিনার। আমি আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম। আই হ্যাড মাই হাউস ক্লিনড বাই আ ক্লিনার। আমি আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম কার দ্বারা? বাই আ ক্লিনারের দ্বারা। বুঝতে পেরেছি। চলে আসি পরের এক্সাম্পলের দিকে। পরের এক্সাম্পলে আবার আমি তিনখানা সেন্টেন্স বলবো। আর তোমাদের চিন্তা হবে এই তিনখানা সেন্টেন্সের মধ্যে কোন দুটো অ্যাকশন ভার্ব বা কোন দুটো পজিটিভ ভার্ব বা কে পজিটিভ ভার্ব, এই ব্যাপারটাকে চিনতে হবে। প্রথম সেন্টেন্সে বললাম আমি আমার গাড়ি ধুয়েছিলাম। আমি আমার গাড়ি ধুয়েছিলাম। দ্বিতীয় নম্বর সেন্টেন্স, একজন গ্যারেজ মেকানিক আমার গাড়ি ধুয়ে দিয়েছিল। একজন গ্যারেজ মেকানিক
আমার গাড়ি ধুয়ে দিয়েছিল। তৃতীয় নম্বর সেন্টেন্স, আমি আমার গাড়ি ধোয়ানো করিয়েছিলাম গ্যারেজ মেকানিকের দ্বারা। আমি আমার গাড়ি ধোয়ানো করিয়েছিলাম গ্যারেজ মেকানিকের দ্বারা, অথবা গ্যারেজ মেকানিকের দ্বারা নেই ধরে নাও, আমি আমার গাড়ি ধোয়ানো করিয়েছিলাম। তিনখানা সেন্টেন্স বললাম, আরেকবার বলি, আমি আমার গাড়ি ধুয়েছিলাম। এটা কি মনে হচ্ছে পজিটিভ ভার্ব? তোমরা বলে না না পজিটিভ ভার্ব নয়, এখানে এখানে ধোয়ার কাজটা কে করেছে? আমি নিজেই করেছি, কাউকে দিয়ে আমি কাজটা করাইনি, তাই এখানে পজিটিভ ভার্ব বসবে না, এখানে নর্মাল অ্যাকশন ভার্ব বসান। আর অ্যাকশন ওয়াশের কাজটা, ওয়াশের মধ্যে যে অ্যাকশনটা রয়েছে সেটা কে করেছে? আই, তাই আইকে আপনি সাবজেক্টে লিখুন। দ্বিতীয় নাম্বার দেখতে পেলাম যে হচ্ছে গ্যারেজ মেকানিক আমার গাড়িটা ধুয়ে দিয়েছিল। কে ধুয়ে দিয়েছিল? গ্যারেজ মেকানিক। তাহলে এই যে এখানে কি করছি? আমি নিজে কি কাজ করছি, কিন্তু যে অ্যাকশন রয়েছে, মানে আমি যে কাউকে দিয়ে করাচ্ছি, এটাকে আমি বলেছি। আমি কি কাজটা কাউকে দিয়ে করাচ্ছি এই কথা কি আমি তোমাকে বলেছি? না না না, বলিনি, তাই পজিটিভ ভার্ব ইউজ করবো না। আমি যদি বলতাম যে আমি যদি এই সেন্টেন্স বলতাম, আমি হচ্ছে আমার গাড়িটা গ্যারেজ মেকানিককে দিয়ে পরিষ্কার করিয়েছি, তবে পজিটিভ ভার্ব ইউজ করবে। কিন্তু আমি কি বললাম? গ্যারেজ মেকানিক আমার গাড়ি পরিষ্কার করে দিয়েছে। এখানে আমি বলেছি ওটা? না, বলিনি। কিন্তু দুজনের সেন্সই কিন্তু সেম হবে, দুজনের সেম সেন্স, কিন্তু বলার তফাত আছে। যেহেতু বলার যেমনভাবে বলবো সেরকমই তো ভার্ব ইউজ করব। ক্লিয়ার হলো? প্রথম সেন্স এটা কি বললাম, এটা দরকার অ্যাকশন ভার্ব, কারণ এখানে গ্যারেজ মেকানিকই ওয়াশ করেছে আমার গাড়িটা। তো ওয়াশের কাজটা কে করেছে? গ্যারেজ মেকানিক, তাই গ্যারেজ মেকানিককে আমি সাবজেক্টে লিখে দিয়েছি। কিন্তু তৃতীয় নম্বর সেন্টেন্সকে একটু ভালো করে বুঝবে। তৃতীয় নম্বর সেন্টেন্স আমি কি বললাম? আমি আমার গাড়ি পরিষ্কার করিয়েছি। আমি আমার গাড়ি পরিষ্কার করিয়েছি, মানে বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু এই দ্বিতীয় নাম্বার সেন্টেন্স এটা ছিল, আমি বলেছি আমি করিয়েছি, এটা বলেছি, আমি ওটা বলিনি, আমি বলেছি গ্যারেজ মেকানিক পরিষ্কার করে দিয়েছে। আর এখানে কি বললাম? আমি করিয়েছি, আমার বোন আমাকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নিয়েছে, টিচার আমাকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নিয়েছে। বুঝতে পারছি ব্যাপারটা? যখনই করিয়ে নেওয়া হবে, তো এই জাতীয় সেন্সগুলোকে আমরা পজিটিভ ভার্ব ইউজ করবো। তো এখানে কি হয়ে গেল? আই হ্যাড মাই কার, এখানে হ্যাড পজিটিভ ভার্ব, আর হ্যাড মানে করিয়ে নেওয়া। আই হ্যাড মাই কার ওয়াশড, ওয়াশডের পরে চাইলে এটা দিতে পারো বাই আ গ্যারেজ মেকানিক, এটা চাইলেও এটা দিয়ে দিতে পারো। ক্লিয়ার হলো ব্যাপার? চলে আসি এবার এক একটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আশা করি প্রত্যেকেরই বুঝতে পেরেছো যে পজিটিভ ভার্ব সম্পর্কে একটা নলেজ এসছে, যে পজিটিভ ভার্ব কাকে বলে। এবার আমরা এক একটা ভার্ব নিয়ে আলোচনা করব। শুরু করি প্রথম ভার্ব হ্যাভ। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। দেখো, হ্যাভকে আমরা কোথায় ইউজ করি? হ্যাভ কিন্তু আমি আগেই বললাম যে পসেশনের কেসে ইউজ হতে পারে, অধিকার আছে, যেমন আই হ্যাভ এ পেন, ইউজ হতে পারে হ্যাভ। হ্যাভ ফানের ক্ষেত্রে ইউজ হতে পারে, হ্যাভকে আমরা ফানের ক্ষেত্রে ইউজ করতে পারি, মজা, এনজয়, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারি। খাওয়া ইটিংয়ের কেসেও হ্যাভকে ইউজ করতে পারি। হ্যাভকে আমরা হেল্পিং ভার্ব হিসাবেও ইউজ করতে পারি। বুঝতে পেরেছি? কিন্তু এই সমস্তর কথা আমি বলছি না। আমি এখানে কি নিয়ে আলোচনা করছি? এখানে আলোচনা করছি পজিটিভ ভার্ব নিয়ে। মানে হ্যাভ পজিটিভ ভার্বেও মানে হচ্ছে ইউজ হতে পারে। তাহলে ভাবো যে হ্যাভ ভার্বটা কত খতরনাক ভার্ব, বিশাল খতরনাক। আরে হেল্পিং ভার্বে ইউজ হয়, আরে মেন ভার্বে ইউজ হয়, পজিটিভ ভার্বে ইউজ হয়। মানে একটা ভার্ব কত রোল প্লে করছে, আর এদের সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। আর এখানেই কনফিউশন সৃষ্টি হয় বেশিরভাগ স্টুডেন্টদের। তো হ্যাভ সম্পর্কে আমরা শিখবো। আচ্ছা, হ্যাভ আমরা কোন পজিটিভে ইউজ করব? দেখো, আমরা হ্যাভকে না যে কোনো নর্মাল, তুমি যখনই, কথাটা ভালো করে শোনো, যখনই তুমি কাউকে নর্মালিভাবে কোনো কাজ করিয়ে নেবে, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে, আবার শোনো, যখনই তুমি কাউকে নর্মালিভাবে, এই কথাটাই সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলছি, যখনই তুমি কাউকে নর্মালি কোনো প্রেশার নয়, কোনো কিছু নয়, ভয় দেখিয়ে নয়, কোনো কিছু করে নয়, নর্মালিভাবে যদি তুমি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নাও, সেই ক্ষেত্রে তুমি হ্যাভ পজিটিভ ভার্ব ইউজ করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যদি একে আমি আরেকটু স্পেসিফিক করি, তবে এটা বলতে পারি, যখন আমি কাউকে নর্মালিভাবে কোনো কিছু বললাম করার জন্য, অথবা কাউকে নর্মালি রিকোয়েস্ট করে যখন আমি কাউকে কোনো কাজ করিয়ে নিই, অথবা কাউকে আমি রেসপন্সিবিলিটি দিই যে তুমি এই কাজটা করে নাও, বা করিয়ে নিচ্ছি, রেসপন্সিবিলিটি দিয়ে করিয়ে নিচ্ছি, সেই ক্ষেত্রে তুমি হ্যাভ ইউজ করতে পারো। অথবা তুমি টাকার বিনিময়ে হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ যখন করিয়ে নেবে, তখনও তুমি হচ্ছে হ্যাভ ইউজ করতে পারো। যেমন তুমি হচ্ছে চুল কাটতে গেলে, কার কাছে চুল কাটতে যাও নাকি কাটাতে যাও? আগে এটা ভাবো, তুমি চুল কাটতে যাও নাকি কাটাতে যাও?
তোমরা বলে স্যার কাটতে যাই তো এরকমই তো বলতাম, না না কাটতে যায় না, কাটাতে যায়। কাটে কারা? কাটে হচ্ছে নাপিত। এবার তুমি যদি নাপিত হও তাহলে তুমি কাটতে যাও, তুমি যদি নাপিত না হও তাহলে তুমি কাটাতে যাও। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো তুমি যখন নাপিতের কাছে যাবে চুল কাটাতে, তখন কি ফ্রিতে কেটে দেবে? তুমি তাকে বলবে এই নাপিত আমার চুল কাট, এরকম বলবে? তুমি বলে না না না, তুমি হচ্ছে টাকা দেবে ওকে, টাকার বিনিময়ে সে তোমার চুলটা কেটে দেবে। আর হচ্ছে এটা দেখো, এখানে কি তুমি তাকে অর্ডার দিতে পারবে, ভয় দেখাতে পারবে, কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু না, নর্মালভাবে তুমি নর্মাল বিহেভিয়ার করবে। অথবা এটা বলতে পারো রিকোয়েস্টের সেন্সের ক্যাটাগরি থাকতে পারে, একটা ফর্মাল ওয়েতে, সুন্দর ওয়েতে যখনই আমরা কোনো কিছু কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেব তখনই আমরা হ্যাভ পজিটিভ ভার্ব ইউজ করব। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো আসি প্রথম সেন্টেন্সে। প্রথম সেন্টেন্সে আমি একটা বাংলায় আসি, সবার প্রথমে বাংলাতে, তারপরে আমি আসবো, তোমাদের মনে আসছে যে স্যার তাহলে আমি কিভাবে লিখবো, স্ট্রাকচার কি হবে, কিভাবে আমার কি, সমস্ত কিছু বলবো, কোনো রকম ভয় পেও না। প্রথম সেন্টেন্স বাংলায় বলছি, জন তার গাড়ি ধুইয়েছিল বা পরিষ্কার করিয়েছিল একজন গ্যারেজ মেকানিককে দিয়ে। অথবা এটা বলতে পারি আমি, জন গ্যারেজ মেকানিককে দিয়ে তার গাড়ি পরিষ্কার করিয়েছিল। আচ্ছা, হ্যাবের যেটা আমি প্রথম যেটা করাবো সেটাকে আমি বলছি পার্ট ওয়ান। এটাকে পার্ট ওয়ান ভেবে নাও, পার্ট ওয়ান। মানে এটা এটা হচ্ছে হ্যাবের প্রথম স্ট্রাকচার, বা বলতে পারো স্ট্রাকচার ওয়ান। হ্যাবের স্ট্রাকচার ওয়ান আজকে আলোচনা করব, স্ট্রাকচার টু পরের দিন শুরু করব। তো হ্যাবের পার্ট ওয়ান যেটা সেটা দেখি, মানে এ হ্যাবের যে দু ধরনের স্ট্রাকচার আমরা হ্যাবের পজিটিভ ভার্বকে ইউজ করতে পারি। প্রথম পার্ট দেখছি, বাংলাটা আরেকবার বলি, জন তার গাড়ি পরিষ্কার করিয়েছিল গ্যারেজ মেকানিককে দিয়ে। অথবা এটা বলতে পারি, জন গ্যারেজ মেকানিককে দিয়ে তার গাড়ি পরিষ্কার করিয়েছিল। অথবা এটাও বলতে পারি, জন তার গাড়ি পরিষ্কার করিয়েছিল। তিনটেই একই জিনিস। আমি কি বললাম যে বাই আ গ্যারেজ মেকানিক, বাই মাই সিস্টার, এগুলোকে তুমি চাইলে উজ্জ্বল করতে পারো। স্পোকেন ইংলিশে এগুলো সাধারণত উজ্জ্বল থাকে, এগুলো আন্ডারস্টুড থাকে, এগুলো অবভিয়াস কি হয় আমাদের হচ্ছে সাবজেক্ট হয়। এগুলো তো আমরা ভয়েসেও করেছি এই ব্যাপারগুলো। তো সেন্টেন্সটাকে দেখি, জন তার গাড়ি পরিষ্কার করিয়েছিল গ্যারেজ মেকানিকের দ্বারা। কিভাবে লিখবো? দেখো শুরুতেই আমি লিখেছি জন। কে পরিষ্কার করিয়েছিল? জন। যে কোনো কাজ করাবে, যে কমান্ডার হবে বা যে অর্ডার করবে তাকে আমরা শুরুতে লিখব। বুঝতে পারলাম? তাহলে জন কিন্তু কোনো কাজ করেনি, জন তার গাড়ি পরিষ্কার করিয়েছিল, তাই জনকে আমি কোথায় লিখলাম? শুরুতে লিখলাম। বুঝতে পারলাম? এ কমেন্ট করছে বা এ কি করছে? অর্ডার করছে। বুঝতে পারলাম ব্যাপারটা? অর্ডার বা কমেন্ড যে করে তাকে আমরা শুরুতে লিখব। তারপরে করিয়েছিল, করিয়েছিলর জন্য, করিয়েছিল যেহেতু অতীত, তাই আমি এখানে হ্যাভ না লিখে হ্যাভের পাস্ট ফর্ম কি হয়? হ্যাড হয়, তাই এটা আমি লিখলাম হ্যাড। আচ্ছা, এর পরে হ্যাডের পরে যেটা লিখবে সেটা কি লিখবে? যে জিনিসটাকে তুমি করিয়েছো, যে জিনিসটাকে পরিষ্কার করিয়েছো, যে জিনিসটাকে অন্য জনকে দিয়ে কমপ্লিট করিয়েছো, সেই জিনিসটা তারপরে লিখবে। এখানে কি পরিষ্কার করিয়েছে? তার গাড়ি পরিষ্কার করিয়েছে। বুঝতে পেরেছি? একে আমরা লিখতে পারি অবজেক্ট ক্যাটাগরিতে লিখতে পারি, আমরা অবজেক্ট বলে লিখে দিলাম। তাহলে সবার প্রথমে অর্ডার যে করছে তাকে লিখলাম, তারপরে কজেটিভ ভার্ব লিখলাম, তারপরে চলে এলো হচ্ছে অবজেক্ট, যাকে যে কাজটা কমপ্লিট করানো হবে সেই অবজেক্টটা। তারপরে কি লিখবো? যেটা করানো হবে, মানে পরিষ্কার করানো হয়েছে নাকি কমপ্লিট করানো হয়েছে সেই ভার্বটা লিখবো, মানে মেন ভার্বের থার্ড ফর্ম লিখবো। তারপরে বাই, তারপরে যে করেছে সেটা লিখে দেবে বাই আ গ্যারেজ মেকানিক। আমরা জানি যখনই কাউকে দিয়ে কোনো কাজ করানো হয় তখনই বাই দিয়ে আমরা জিনিসটা করি। বুঝতে পারলাম ব্যাপারটা? তো আরেকবার স্ট্রাকচারটাকে আমি একটু লেখার চেষ্টা করি। সবার প্রথমে দেখা হচ্ছে সাবজেক্ট বলে লিখছি। আপাতত এটা কেমন সাবজেক্ট? সেই সাবজেক্ট যে কিন্তু কাজ করে না, যে কাজ করায়। তারপর আমরা কি লিখছি? পজিটিভ ভার্ব লিখছি। তারপরে যে জিনিসটাকে আমরা পরিষ্কার করাচ্ছি, বা যে জিনিসটাকে আমি কমপ্লিট করাচ্ছি, বা যে জিনিসটাকে আমি ক্লিন করাচ্ছি, যে জিনিসটার উপর অ্যাকশন হচ্ছে সেই জিনিসটা, মানে একে আমি অবজেক্ট বলেই লিখে দিলাম, তোমরা বুঝে নিও। তারপরে কি বসছে? আমি ক্লিন করাচ্ছি, ওয়াশ করাচ্ছি, না কি করাচ্ছি, মানে মেন ভার্বের থার্ড ফর্ম বসে গেল। তারপরে বাইয়ের পরে, বাইয়ের পরে যে কাজটা করেছে, যে কাজটা করেছে, তো এটাও অরিজিনাল, এটাও সাবজেক্ট, আর এটাকেই বলতে পারো অরিজিনাল সাবজেক্ট। মানে এই তো কাজটা করেছে, আর তাকে লাস্টে বসিয়ে দেবে, মানে বাইয়ের পরে বসিয়ে দেবে। কিন্তু এই সাবজেক্টটা বেশিরভাগ সময় কি থাকে যেন? উজ্জ্ব থাকে। এই সাবজেক্টটা স্পোকেনে বেশিরভাগ সময় উজ্জ্ব থাকে। বাইয়া গ্যারেজ মেকানিক এটা উজ্জ্ব থাকে। যখন তুমি স্পোকেনে বলবে, সাপোজ তুমি বলে আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধুইয়েছি, তুমি সামনের জনকে যখন বলবে, বলবে যে কার কাছ থেকে ধুইয়েছো? আর এটা সবাই জানে, গাড়ি কোথা থেকে ধোয়ানো হয়? হচ্ছে গ্যারেজ থেকে তো ধোয়ানো হয় গাড়ি। বুঝতে পারলাম ব্যাপারটা?
তো দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আসি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণীয় রয়েছে, সেটা দেখো। যখনই আমি এখানে হ্যাড কেন ইউজ করলাম, হ্যাভ না ইউজ করে আমি এখানে হ্যাড কেন ইউজ করলাম? কারণ এই যে হ্যাভ পজিটিভ ভার্ব যেটা রয়েছে, এটা টেন্সের অ্যাকর্ডিং কিন্তু চেঞ্জ হতে পারে। টেন্সের অ্যাকর্ডিং কিন্তু চেঞ্জ হতে পারে। যদি তুমি অতীতের কথা বলো তাহলে হ্যাড ইউজ করো, প্রেজেন্টের কথা বললে হ্যাভ ইউজ করো, কন্টিনিউয়াসের কথা বললে হ্যাভিং ইউজ করো, এই জাতীয়। এবার সাপোজ এটাকেই আমি একটু দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে একটু বলার চেষ্টা করি। যদি বলতাম জন তার গাড়ি পরিষ্কার করাচ্ছে, ভালো করে বোঝো, আমি বললাম জন তার গাড়ি পরিষ্কার করাচ্ছে, জন তার গাড়ি পরিষ্কার করাচ্ছে, পারবে তোমরা এটাকে করতে? জন তার গাড়ি পরিষ্কার করাচ্ছে, এর থেকে কি বুঝলে কাজটা কখন হয়ে গেছে? কি তোমরা বলে না কাজটা হচ্ছে এখন, কাজটা হচ্ছে এখন। আর যখনই এটা লিখবো তাহলে প্রথমে বুঝতে পারলাম এটা পজিটিভ ভার্ব কিনা, দেখলাম হ্যাঁ পজিটিভ রয়েছে। সবার প্রথমে যে করাচ্ছে মানে যে অর্ডার দেয়, যে কমান্ড দেয় তাকে শুরুতে লিখলাম, জনকে শুরুতে লিখলাম। তারপরে কি দেখলাম, এটা কন্টিনিউয়াস টেন্স, কেমন কন্টিনিউয়াস? প্রেজেন্ট, তাই জনের জন্য ইজ লিখলাম। আর হ্যাভের সাথে কি করে দেবো? হ্যাভিং করে দেবো। বুঝতে পারলাম? তাহলে জন ইজ হ্যাভিং, তার মানে জন করাচ্ছে, করছে নয়, করাচ্ছে। এবার কিন্তু এই যে পজিটিভ ভার্বের যে অ্যাকশনটা, এই অ্যাকশন কিন্তু এ দিচ্ছে না, কমেন্ট করছে, এটা কাজ করছে কিন্তু গ্যারেজ মেকানিক। বুঝতে পারলাম ব্যাপারটা? এ কিন্তু অ্যাকশন ভার্বের মতো রোল প্লে করছে না। যে অরিজিনাল কাজটা, অরিজিনাল কাজ করছে সে কিন্তু লাস্টে আছে, সে কিন্তু জন নয়, জন তো শুধু অর্ডার করছে। তাহলে দেখো জন ইজ হ্যাভিং, জন কিন্তু কাজ করছে না, জন গাড়ি ধুচ্ছে না, জন গাড়ি ধোয়াচ্ছে। জন ইজ হ্যাভিং, জন করাচ্ছে, কি করাচ্ছে? হিজ কার। তারপরে বলেছিলাম কি অবজেক্ট বসাবো, তো জন ইজ হ্যাভিং, জন করাচ্ছে, কি করাচ্ছে? হিজ কার, তার গাড়িকে ওয়াশ করাচ্ছে, মেন ভার্বের থার্ড ফর্ম। তারপরে রয়েছে বাই আ গ্যারেজ মেকানিক। মানে এই যে মেন ভার্বের থার্ড ফর্ম থেকে এই পার্টটার কিন্তু কোনো রূপ চেঞ্জ হবে না। তাই দেখো এখানেও ওয়াস্টের পরে বাই আ গ্যারেজ মেকানিকের কোনো চেঞ্জ হয়নি। মেন চেঞ্জটা কোথায় হবে? এই হ্যাড বসবে নাকি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে নাকি ইজ হ্যাভিং বসবে, এই জাতীয় জিনিসের পরিবর্তন আসবে। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে টেন্স অনুসারে তোমার যেমন মনের ইচ্ছা তুমি সেরকমভাবে বলো। কেউ বলতে চাই প্রেজেন্টে, কেউ বলতে চাইবে হচ্ছে পাস্টে। যদি অতীতে ঘটে যায় তুমি সেটাকে কাউকে এক্সপ্রেস করবে তাহলে পাস্ট করে দেবে, একে হ্যাড বলবে, বলবে, হয়ে গেল কেস। তৃতীয় নাম্বার সেন্টেন্সে আসি। এবার আমি ব্যাপারটা তোমার ক্ষেত্রে নিয়ে যাই। আমি বললাম তুমি এই ইংলিশটা তৈরি করো, আমি আমার গাড়ি ধুইয়েছি বা পরিষ্কার করিয়েছি, আমি আমার গাড়ি পরিষ্কার করিয়েছি, আমি আমার গাড়ি পরিষ্কার করিয়েছি। তুমি করেছো? তুমি বলে না 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 আমি করিনি। তাহলে তুমি পরিষ্কার করিয়েছো। করিয়েছো মানে কি? পজিটিভ ভার্ব চলে এলো। আর পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা দেখি। এই এই যে 3 নম্বরে যে এটা রয়েছে লেখা, এটাকে কেউ কিন্তু দেখো না, আমি যেটা লিখছি সেটা দেখো। আমি আরেকবার সেন্টেন্সটা বলছি। আমি আমার গাড়ি পরিষ্কার করিয়েছি। কে পরিষ্কার করিয়েছে? আমি করিয়েছি, তাই আইকে আমি শুরুতে রাখলাম। আমি এই যে আই যেটা লিখলাম, আমি কি কোনো কাজ করেছি? তোমরা বলে না না, আই হচ্ছে অর্ডার দিয়েছে তাই শুরুতে। এরপরে কি বললাম যে করিয়েছি, করিয়েছি ইংলিশ, তার মানে অতীতের কথা বলছে, তাহলে কি লিখবো? হ্যাড। কি করিয়েছি? যেটাকে করাবো, যে জিনিসটাকে আমি করাবো সেই জিনিসটা। তারপরে লিখবো আই হ্যাড মাই কার। তারপরে কি করিয়েছি? ওয়াস্ট করিয়েছি, মানে ধুইয়েছি। তো কি হয়ে গেল? ওয়াস্ট। এটা সবসময় কিসে লিখবে? V3-তে লিখবে, ওয়াস্ট। তারপরে কি? তারপরে যদি মনে হয় যে গ্যারেজ মেকানিকের দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, আমার এর দ্বারা, আমার ওর দ্বারা, তারপরে সেটা লিখে দেবে বাই এটা দ্বারা, এর দ্বারা। বুঝতে পারলাম? আচ্ছা, এই সেন্সকে যদি আমি এরকম বলতাম যে আমি, সাপোজ তোমার বন্ধু তোমাকে ফোন করলো, বলে এই কোথায় আছিস রে? আমি বললাম যে আমি আমার গাড়ি ধোয়াচ্ছি, এখন যেতে পারবো না, পরে যাব। আমি আমার গাড়ি ধোয়াচ্ছি, আমি আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি। কি বলবে বলো দেখি? আমি আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি, কি বলবে? তো এখানে বলবে যে আই অ্যাম, করাচ্ছি মানে কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই অ্যাম হ্যাভিং, আমি করাচ্ছি। কি করাচ্ছি? কাকে, কি কোন জিনিসটাকে করাচ্ছি? সেটা হচ্ছে মাই কার। আই অ্যাম হ্যাভিং মাই কার ওয়াশড। বুঝতে পারলাম ব্যাপারটা? তারপরে যদি বন্ধু যদি অতই বোকা থাকে যে বন্ধু বলে যায় কোথা থেকে করাচ্ছিস, মানে এরকম কোশ্চেন করবে, তুমি যদি জেনে থাকো তবে তার সাথে বলে দাও বাই কার দ্বারা করাচ্ছ, বাইয়া হচ্ছে লিখে দাও গ্যারেজ মেকানিক।
বুঝতে পেরেছি ব্যাপারটা? তো এটাই হচ্ছে মজা কজেটিভ ভার্বের। চলে আসি, এবার আমি কিছু ডাইরেক্ট বাংলায় লিখবো আর তোমরা সেটাকে ইংলিশে ট্রান্সফার করবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে স্ট্রাকচারকে আরেকবার মনে করি। সবার প্রথমে কে বসছিল? সাবজেক্ট বসছিল, সাবজেক্টের পরে কজেটিভ ভার্ব বসছিল, যে জিনিসটাকে পরিষ্কার করানো হচ্ছে সেই অবজেক্টটা বসছিল, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসছিল, তারপরে বাই বসছিল, বাইয়ের পরে যে অরিজিনালিতে কাজটা করেছে সে বসছিল। ক্লিয়ার? চলে আসি পরেরটাতে। হ্যাভ লেখা আছে বিরাট তার বাড়ি রং করাবে, বিরাট তার বাড়ি রং করাবে। আগে বলো এটা কি পজিটিভ ভার্বের আন্ডারে পড়ছে? তোমরা বলে অবশ্যই পড়ছে। বিরাট কি নিজে করছে? না না না, বিরাট করাবে, বিরাট করাবে মানে বিরাট কাউকে দিয়ে রং করাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো দেখো এই ক্ষেত্রেও টাকার বিনিময়ে কাজটা হচ্ছে বা কাউকে রেসপন্সিবিলিটি দেবে, তাই আমি এখানে হ্যাভ ভার্বটা সাধারণত ইউজ করব। তো সবার প্রথমে কাজ কাকে লিখবো? বিরাটকে লিখবো, তার বাড়িকে লিখবো, কাকে লিখবো? তোমরা বললে যে সবার আগে যে কাজ করাই তাকে লিখুন, তো লিখি বিরাট, বিরাট, বিরাট। আচ্ছা, তার বাড়ি রং করাবে, করিয়েছে? না না না, করাইনি, করাবে, করাচ্ছে? না না, করাচ্ছে না, করাবে। তার মানে ফিউচারকে রিপ্রেজেন্ট করছে। ফিউচারের জন্য আমরা কাকে বসাই? উইলকে বসাই। উইলের পরে এবার আমরা পজিটিভ ভার্বকে বসিয়ে দেবো হ্যাভ। এর থেকে কি বুঝলাম? বিরাট উইল হ্যাভ, বিরাট কাজ করাবে, বিরাট কাজ করাবে। তারপরে কিন্তু অবশ্যই করে কাকে লিখতে হবে? অবজেক্টকে। অবজেক্টটা কি? তার বাড়ি। তাহলে কি হবে? হিজ হাউস। এই পর্যন্ত যখনই বুঝতে পারবে, এই পর্যন্ত যদি কোনো সেন্টেন্সে লেখা থাকে তার মানে বুঝবে এটা পজিটিভ ভার্ব। বিরাট উইল হ্যাভ হিজ হাউস, তার মানে বিরাট করাবে তার বাড়িকে। কি করাবে? এবার বলছে রং করাবে, তাহলে রং করানোটাই তো হচ্ছে আমাদের ভার্ব। আর রঙের ইংলিশ হয়ে গেল পেইন্ট, আর পেইন্টের থার্ড ফর্ম কি হয়ে গেল? পেইন্টেড। দিয়ে ফুল স্টপ। বিরাট উইল হ্যাভ হিজ হাউস পেইন্টেড, বিরাট তার বাড়ি রং করাবে। তারপরে যদি মনে হয় যে এখানে লেখা থাকতো যে একজন পেইন্টারকে দিয়ে, তো সেটা লিখে দিতে এখানে বাই আ পেইন্টার বলে লিখে দিতে তোমরা। ক্লিয়ার হলো? দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে আসি আমরা। আমি আগামী সপ্তাহে চুল কাটাবো, আমি আগামী সপ্তাহে চুল কাটাবো। কাটাবো না কাটবো? তোমরা বলে কাটাবো। কাটবো নয়, কাটাবো। আমি 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 তো নাপিত নয়, আমি স্টুডেন্ট এখন, তাই আমি দোকানে যাব আর দোকানে গিয়ে আমি চুল কাটাবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, কোনো কাজই কিন্তু ছোট নয়। আবার ভেবো না যে চুল কাটাবো বারবার এই কথাটা বলছি বলে তো মানে কোনো কাউকে ছোট করছি, এটা কখনোই নয়। প্রতিটা কাজ সম্মানজনক। জাস্ট আমি এটা বোঝানোর জন্য তোমাদের এরকমভাবে বলছি। তো আমি আগামী সপ্তাহে চুল কাটাবো। আমি নিজে কাটবো? তোমরা বলে না, নিজে কাটবো না, আমি কাটাবো কাউকে দিয়ে। তাহলে আমি কোথায় বসা উচিত? শুরুতে। আমি বসিয়ে দিলাম শুরুতে। এবার আগামী সপ্তাহে কাটাবো, তার মানে ফিউচার। আইয়ের সাথে কি বসবে? শ্যালও বসাতে পারো, চাইলে উইলও বসাতে পারো। আই শ্যাল, তারপরে কে বসাবে? হ্যাভ বসবে। আই শ্যাল হ্যাভ। কি এবার যে জিনিসটাকে করব অবজেক্ট, সেটাকে লিখবো। আচ্ছা, অবজেক্ট কি হচ্ছে? চুল কাটানো, মানে আমার চুল কাটানো। তো আই শ্যাল হ্যাভ মাই হেয়ার, আমি কাটাবো আমার চুল, আমি কাটাবো আমার চুল। বুঝতে পেরেছি? তো কাটাবোর ইংলিশটা লিখে দিই। আবার থার্ড ফর্ম, কাটের থার্ড ফর্ম কি হয়? মনে করো ইররেগুলার ভার্বের লিস্টটা লিখে দিয়েছি, কাট কাট কাট। ঠিক আছে? আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট, আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট। আই হয়ে গেল সেই ব্যক্তি যে কোনো কাজ করে না, যে অর্ডার দেবে, যে কমেন্ট করছে। হ্যাভ হয়ে গেল করানো, কোন জিনিসটা করছে সেটা হচ্ছে মাই হেয়ার, তাই এটা হয়ে গেল অবজেক্ট। এবার মেন ভার্বের থার্ড ফর্ম। এবার যদি বলা হয় যে কাউকে দিয়ে যদি কাটাতে চাও, তাহলে বাই আবার এখানে কে হবে? কে চুল কাটাবে? কে? বারবারই তো চুল কাটাবে, বারবার মানে কি? নাপিত। তাহলে আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট নেক্সট উইক, আগামী সপ্তাহে। তাই কি করে দেবে? নেক্সট উইক। ক্লিয়ার হলো ব্যাপারটা? এরপরে যদি লিখতে চাও ভাই বারবার, তো লিখবে, এখানে লেখা নেই তাই আমি লিখছি না। আচ্ছা, যদি সাপোজ এরকম সেন্স এলো, তুমি যখন চুল কাটাচ্ছ, তুমি যখন চুল কাটাচ্ছ তখন তোমার বন্ধুর ফোন এলো, বলে এই কোথায় আছিস? তুমি বলো আমি চুল কাটাচ্ছি, আমি চুল কাটাচ্ছি এখন। কিভাবে লিখবে? আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট, আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট। এই কি করছিস? আরে চুল কাটাচ্ছি। আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট। বুঝতে পেরেছি? আমরা এরকম ভাবে বলবো। চলো আসি লাস্ট সেন্টেন্স। আর লাস্ট সেন্টেন্স থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আগে তিনখানা কোশ্চেন আর এটাকে সুন্দর করে তোমরা হচ্ছে করবে। এটাকে আমি একবার পড়ে দিই। আমি দাঁতের ডাক্তারকে দিয়ে আমার দাঁত সাদা করিয়েছি, আমি দাঁতের ডাক্তারকে দিয়ে আমার দাঁত সাদা করিয়েছি। সাদা করানোর কাজটা কে করেছে? আমি করেছি? তোমরা বলে না না না, কে করেছে? দাঁতের ডাক্তার। এবার এটাকে
তোমাদের হচ্ছে করতে হবে করিয়েছি, মানে এটা হয়ে গেল পাস্টের সেন্স, এটা পাস্টে লিখবে। এরই সাথে সাথে এটাকে লিখবে কন্টিনিউয়াস টেন্সে। কেমন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে তোমার বন্ধু তোমাকে হট করে ফোন করেছে, তোমার বন্ধু তোমাকে হট করে ফোন করে, এই কি করছিস? আরে দাঁত পরিষ্কার করাচ্ছি, দাঁত সাদা করাচ্ছি, দাঁত সাদা করাচ্ছি। এটা জানো তো দাঁত সাদা হয়, যার যার হলুদ দাঁত সাদা কিন্তু হয়, ব্লিচ হয়, ঠিক আছে? তো যারা তো এই সেন্টেন্সটাকেও তোমরা লিখবে। মানে সাপোজ তোমার বন্ধু ফোন করেছে, তুমি তখন দাঁত সাদা করাচ্ছ, কি করছিস? তুমি বলে যে আমি আমি দাঁত সাদা করাচ্ছি। তো এই সেন্টেন্সটাকেও তোমরা লিখবে ইংলিশে। তাহলে একটা তো এটা লিখবে যেটা পাস্টে রয়েছে, আর একটা লিখবে যেটা কন্টিনিউয়াসে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক, আর আগের 3খানা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু করতে পারবে। একটু বুঝে শুনে কিন্তু প্রত্যেকে করবে।